স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। দুইটা সেঞ্চুরি আর 3টা 50 আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে তাণ্ডব চালালো টাইগাররা। সাথে দিনের শেষ সেশনে আইরিশদের 5 উইকেট তুলে চতুর্থ দিনে জয়ের আভাসও দিয়ে রাখলো। কেমন কাটলো সিলেট টেস্টের তৃতীয় দিন? শান্ত, লিটন আর হাসান মুরাদদের ব্যাটে বলের পারফরমেন্সই বা কেমন ছিল? বিস্তারিত থাকছে পার্থবণিকের রিপোর্টে। গোটা দিনে কতগুলো সুযোগ, কতগুলো প্রশ্ন। মাহমুদুল হাসান জয় কি ডাবল সেঞ্চুরি করবেন? মুমিনুল কি আরো একবার 100-এর সেলিব্রেশনে মাতবেন? লিটন দাস কি 50-কে 100 বানাতে পারবেন? হ্যাঁ, সিলেট টেস্টের তৃতীয় দিনে এতগুলো চান্সই পেয়েছিল টাইগাররা, একটা ডাবল 100 আর দুইটা 100-এর, কিন্তু সে আর হলো কই। সবাই এই পরীক্ষায় ফেইল। তবে তারপরেও দ্বিতীয় ইনিংসে আইরিশদের 5 উইকেট তুলে চতুর্থ দিনেই জয়ের আভাস দিয়ে রাখলো টাইগাররা। এক উইকেটে 338 রান নিয়ে খেলতে নামা টাইগারদের তৃতীয় দিনের শুরুটা যদিও ভালো হয়নি। ক্রেডিট গোস টু ব্যারি ম্যাককার্থি। নিজের টানা 2 ওভারে তুলে নেন জয় আর মুমিনুলের উইকেট। 171 রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জয়, আর 82 রানে ড্রেসিং রুমে ফেরেন মুমিনুল। চতুর্থ উইকেটে শান্ত মুশফিক গড়েন 79 রানের জুটি। অবশ্য বাকিদের মতো জ্বলে উঠতে পারেননি মুশফিক। মাত্র 23 রানে ম্যাথিউ হামফ্রেসের বলে উইকেট বিলিয়ে আসেন। বাংলাদেশ লাঞ্চ ব্রেকে যায় 4 উইকেটে 447 রান নিয়ে। ব্রেকের পর সেকেন্ড সেশনে বাংলাদেশের প্রাপ্তি বলতে লিটনের 50 আর শান্তর সেঞ্চুরি। ক্রিজে প্রমিসিং মনে হলেও লিটন এদিন থামেন 60 রানে। অন্যদিকে 112 বলে ক্যারিয়ারের 8ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। তবে এর বেশি এগোতে পারেননি টাইগার ক্যাপ্টেন। কাটায় কাটায় 100 করেই আউট হয়ে ফেরেন। মিরাজ হামফ্রেসের বলে 17 রানে আউট হলে বাংলাদেশ সেকেন্ড সেশন শেষ করে 7 উইকেটে 575 রান নিয়ে। দিনের শেষ ভাগে আর 10 রান যোগ করেই ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। টাইগারদের টোটাল দাঁড়ায় 8 উইকেটে 587 রান, আর লিড দাঁড়ায় 301 রানের। ম্যাথিউ হামফ্রেস পান 5 আর। আইরিশদের সেকেন্ড ইনিংসের শুরুতেই 5 রানে ক্যাট কারমাইকেলের স্টাম্প উড়িয়ে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন নাহিদ রানা। আয়ারল্যান্ডের হয়ে ডাবল ফিগার ছুঁতে পেরেছেন কেবল পল স্টার্লিং আর হ্যারি ট্যাক্টর। স্টার্লিং 43 রান আর ট্যাক্টর ফেরেন 18 রানে। বাকি কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার দুজনেই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে আইরিশদের স্কোর 5 উইকেটে 86 রান। অন্যদিকে বাংলাদেশের লিড 215 রানের। পার্থ বণিক, 71। সিলেটে টাইগারদের জয় এখন শুধুই সময়ের ব্যাপার। চতুর্থ দিনে আইরিশদের দ্রুত অল আউট করে ইনিংস ব্যবধানে জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। দল জয়ের কাছাকাছি থাকলেও নিজের ডাবল সেঞ্চুরি মিসে কিছুটা আক্ষেপ মাহমুদুল হাসান জয়ের। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। আমার লাইফের প্রথম ডাবল 100 হতো, যদি আমি ক্যারি করতে পারতাম। 13 নভেম্বর দিনটা মাহমুদুল হাসান জয়ের জন্মদিন। সেই জন্মদিনটাকে খুব ভালোভাবেই রাঙানোর সুযোগ ছিল। জার্সি নাম্বার 71, রান করেছেন 171, এই জায়গাটায় মিল আছে। তবে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করার যেই স্বর্ণালী সুযোগটা সেটা মিস করে ফেলেছেন, যার কারণে কিছুটা হলেও কিন্তু হতাশ এই ওপেনার। ঠিক 2 বছর এবং 17টা ইনিংস পর নিজেকে খুঁজে পেয়েছেন। এই সময়টায় ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছিলেন। যখন কিনা আসলে রানে ফিরেছেন তখন মুশফিকুর রহিমের যেই রেকর্ডটা, অর্থাৎ 217 রানের একটা ইনিংসে, অর্থাৎ এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের যেই রেকর্ডটা, সেই রেকর্ডটা কিন্তু ভেঙে দিতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেননি। আফসোস আছে। তবে দিন শেষে যখন ব্যাট প্যাচ থেকে ফিরেছেন সেই খুশিটাও আছে মাহমুদুল হাসান জয়ের। হ্যাঁ, অবশ্যই একটু হতাশ, কারণ আমার লাইফের প্রথম ডাবল 100 হতো, যদি আমি ক্যারি করতে পারতাম। আমি বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি করতে পারি নাই শেষ পর্যন্ত। অল ওভার বলবো আমি হ্যাপি, কারণ বেশ কয়েকদিন পর আমি টিমে আসছি এবং বেশ কয়েকদিন পর একটা ন্যাশনাল টিমের হয়ে বড় ইনিংস খেলতে পারছি। আমি বলবো যে আমি খুব হ্যাপি। বাট আগে তো বললাম যে যদি ডাবল 100 হতো আর একটু ভালো হতো, একটু ডিসঅ্যাপয়েন্টেড ওই দিক থেকে। হ্যাঁ সোহেল ভাই, কি অবস্থা? খুশি নাকি ব্যাটিং কোচ হিসেবে এত ভালো করছে? ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, মুখে চওড়া হাসি। বাংলাদেশের হয়ে যখন প্রথম দায়িত্বটা পালন করছেন তখন তার ব্যাটিং ডিপার্টমেন্টটা দুর্দান্ত করছে।
ঠিক প্রথম ইনিংসে বাংলাদেশ যখন 500+ রান করেছে, সেখানে শুরুর 4 ব্যাটসম্যান অর্থাৎ টপ অর্ডারের 4 জনই কিন্তু 50+ রান করেছে, যেটা কিনা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম, এবং দেশের মাটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। সো সব কিছু বিবেচনা করলে ব্যাটিং কোচ খুশি হতেই পারেন। সবচেয়ে বেশি খুশি সম্ভবত মাহমুদুল হাসান জয়, যিনি কিনা 171 রানের একটা ইনিংস খেলেছেন। তবে দিন শেষে যদি 100 হতে পারত তাহলে কিন্তু আরও বেশি খুশি হতেন ব্যাটিং কোচ। আশাবুল ভাই তো জাস্ট এই সিরিজে আসছে, ওনার সাথে আমার আগে তেমন কাজ করা হয় নাই, উনি জাস্ট 2-1টা পয়েন্ট বলে দিয়েছে। আর সালাউদ্দিন স্যার তো আগে থেকেই ছিল, উনি জানে আমার ব্যাপারে। সো বলবো তেমন কিছু বড় কিছু চেঞ্জ করা হয় নাই, জাস্ট আমাকে বলছে যে তুমি তোমার ন্যাচারাল খেলা খেল, যেভাবে পারফর্ম করে আসছো সেন্স খেলে ওইভাবেই খেলতে হবে। আজকে খুব ভালো শেষ হয়েছে, আমরা শেষের দিকে তাইজুল ভাই, মুরাদ খুব ভালো ফিনিশ করেছে, এবং কালকেও হয়তো আমরা যদি আর্লি মর্নিংয়ে 1-2 উইকেট নিতে পারি তখন ওদের লেট অর্ডার ব্যাটিং চলে আসবে, তখন আরও ইজি হয়ে যাবে, হয়তো বা কালকের মধ্যেই শেষ হয়ে যাওয়ার চান্স থাকবে খেলা। সিলেট টেস্ট শুরুর আগে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলছিলেন বাংলাদেশের লাল বলের কীর্তিগুলো কেন যেন আড়ালে পড়ে যায়, সাদা বলের কীর্তিগুলোকে নিয়ে অনেকে হইচই করে বা মিডিয়ায় অনেক বেশি আলোচনা হয়, কিন্তু লাল বলে বা টেস্ট ক্রিকেটে সেটা হয় না। ঘটনা হচ্ছে যখন বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে এই ধরনের পারফরমেন্সগুলো করবে, তখন কিন্তু ঠিকই বিষয়গুলোকে সবাই হাইলাইট করবে বা খবরের শিরোনাম হবে। তবে টেস্ট ক্রিকেটে বড় দল হয়ে উঠতে হলে বাংলাদেশকে অবশ্যই নিয়মিতভাবে এই পারফরমেন্সগুলো করতে হবে, যেটা নাজমুল শান্ত এই বছরটায় করছেন নিজে। এই বছরটায় তার গড় প্রায় 84-85 মতো, এবং লাস্ট যে 5টা ইনিংস, সেই 5টা ইনিংসের 3টাতেই তিনি সেঞ্চুরি করেছেন। ব্যাটসম্যানরা যদি ঠিক একইভাবে ধারাবাহিকতা রাখতে পারে, পাশাপাশি বোলাররা ভালো করছে, আরও ভালো করতে পারে, তাহলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ধীরে ধীরে বড় দল হয়ে উঠবে খুব অল্প সময়ের মধ্যে, যেটা স্বপ্ন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। প্রতিপক্ষ ব্যাটারদের ধাঁধায় ফেলার লক্ষ্য রিশাদের বোলিং অ্যাকশন একই রেখে গুগলিতে পারদর্শী হতে চেষ্টা চালাচ্ছেন এই লেগ স্পিনার। রিশাদ বলছেন টিকে থাকতে পারফর্ম করতে শেখার বিকল্প নাই। রিশাদের উন্নতি দেখে খুশি বিসিবি কোচ শাহেদ মেহমুদ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ছাত্রের ওপর ভরসা রাখছেন। সাইফুল রূপকের রিপোর্ট। গুগলি নিয়ে কাজ করছেন, এগুলো নিয়ে ভ্যারিয়েশন বাড়ানো নিয়ে রিশাদের আসলে কতটা মনোযোগী? আসলে যতদিন খেলবো কিছু না কিছু শিখতে হবে, প্রতিদিন নতুন নতুন চেষ্টা করতে হবে। তো আমি চেষ্টা করতে জাস্ট কীভাবে আরও ভালো করা যায়। You remember my word. He takes so many wickets in Big Bash. প্রতিপক্ষরা সাবধান, অস্ত্র শান দিয়ে করছেন আরো ধারালো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টপ পারফর্মার রিশাদ হোসেন গুগলি ফ্লিপারে আরো ঝানু হয়ে বিশ্ব ক্রিকেটে করতে চান রাজ। সাদা বলে চারদিক থেকেই আসছে সাফল্য, তবুও তৃপ্ত নন। জানেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ও তৃতীয় বছরেই সবচেয়ে বেশি চাপে পড়তে হয়। প্রতিপক্ষ দলের কম্পিউটার অ্যানালিস্টরা বাংলার লেগির বোলিং বিশ্লেষণে ব্যস্ত। 22 গজে তার দুর্বল জায়গায় ব্যাটাররা করতে পারে আক্রমণ, সেই আক্রমণ ঠেকাতে ভিন্ন ছকে কাউন্টার অ্যাটাকে ভরকে দিতেই ভ্যারিয়েশন বাড়াতে মনোযোগী রিশাদ হোসেন। বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের বিশেষ ক্লাসে মাথার ঘাম পায়ে ফেলছেন রিশাদ। ফুটেজে পরিষ্কার, গুগলিতে আরও পাকা হতে ধারাবাহিকভাবে ওই ডেলিভারিটা ঠিক জায়গায় ফেলার টোটকাটাই শিখছেন। নানা ড্রিল দেখিয়ে দিয়েছেন শাহেদ। গুগলি মারার সময় বোলিং অ্যাকশন, হাতের পজিশন, কবজির অবস্থা কেমন থাকবে সেটা ভিডিও করেও রিশাদকে বুঝিয়ে দিয়েছেন এই পাকিস্তানি ওস্তাদ। গেল মাসে আবুধাবিতে আফগান জিনিয়াস রশিদ খানের কাছ থেকেও গুগলির টিপস নিয়েছেন রিশাদ। বাংলার লেগিকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন বিসিবির কোচ শাহেদ। How was the session with Rishad Hossain? Wrong one. और गुगली पे काम कर रहा है, गुगली पे और अच्छा काम करेगा, जैसे मुझे भाई ने हमारे कैम्प में बताया, ही डूइंग वेरी वेल। और डे बाय डे ही इज इम्प्रूविंग। उसका गुगली भी, फ्लिपर भी, टॉप स्पिन भी। गुगली के लिए इंटरनेशनल में इट इज़ मेन वेपन। गुगली इज विकेट टेकिंग बॉल। गुगली अब वो सीख रहा है, गुगली स्पिनिंग नाउ। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার কারণে রিশাদের স্পিনে এক্সট্রা বাউন্সও দেখা যায়। স্পট আর কন্ট্রোলটাও দারুণ। যদিও গুগলি ডেলিভারিতে কন্ট্রোল রাখা, লাইন লেন্থ ঠিক রাখাটা বড় চ্যালেঞ্জের। নেটে ওই কঠিনকে জয় করার মিশনে রিশাদ। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশ মাতাতে যাবেন বাংলার লেগি। শাহেদের বিশ্বাস হোবার্টের এক্স ফ্যাক্টর হবেন রিশাদ। अब ऑस्ट्रेलिया में जाएगा, टोटली डिफरेंट एक्सपीरियंस इन ऑस्ट्रेलिया। हार्ड विकेट है, बॉल ऊपर भी आता है, बाउंस होता है, डिफरेंट प्लेयर है, डिफरेंट कंडीशन है, वो सीखेगा। दिस इज एक्सलेंट फॉर हिम। दुनिया के टॉप प्लेयर हैं, उनके साथ बिग बैश में खेलेगा वो,
और इट इज़ वेरी गुड फॉर हिम कि वो खेलेगा, अच्छा परफॉर्म करेगा, उसका कॉन्फिडेंस बिल्ट होगा। और वो जिस तरह वो टॉल है, लंबा है, उसके लिए बड़ा बाउंस होता है ऑस्ट्रेलिया में, विकेट हार्ड होता है, अच्छा बाउंस होगा। ही गेटिंग मोर विकेट, यू विल सी, यू रिमेंबर माय वर्ड, ही टेकिंग सो मेनी विकेट इन बिग मैच। সাইফুল রূপক, একাত্তর। নিজেদের ভুলে পিছিয়ে পড়তেই পারে বাংলাদেশ, কিন্তু দিনটা যদি হয় একজন হামজা চৌধুরীর, তাহলে বাকি সবকিছুই যেন মিথ্যা। যে নেপালকে কোনো মতেই হারাতে পারছিল না হাভিয়ার কাবরেরার দল, তাদের বিপক্ষে হামজার জোড়া গোলের পরেও 2-2 গোলে ড্র করে মাঠ ছাড়ল লাল সবুজরা। খালেদ জামিলের ম্যাচ রিপোর্ট। ক্যাপ্টেন জামাল ভুঁইয়ের কাছ থেকে ভলিটা এলো, এবারে ওপরে উঠে এসেছিলেন হামজা চৌধুরী। ফারপোস্ট নাকি নেয়ার, কোথায় ছিলেন তিনি? নেপালের ডিফেন্ডাররা সেটা বোঝার আগেই একটা লো বাইসাইকেল কিক, মিস্টার চৌধুরী বলটা পাঠিয়ে দিলেন জালে। ম্যাচের বয়স তখন 46, সবাই মিলে মাতলেন সেলিব্রেশনে। এ যেন এক অন্য বাংলাদেশ, ফুটবলের মাঠে এ যেন এক বন্য বাংলাদেশ। ফার্স্ট হাফে ঝিমিয়ে পড়া স্বাগতিকরা বিরতির আগে যেন গা ঝাড়া দিয়ে উঠল। হামজার গোলের পরেও ইলেকট্রিফাইং হোম টিম। মিডফিল্ডে সাবস্টিটিউট হয়েছিলেন সমিত সোম। 4 মিনিট বাদে মিলে গেল পেনাল্টি। স্পট কিক থেকে আরেকটা গোল আদায় করে নিলেন লেস্টার তারকা হামজা। ব্যাস, লিড বাংলাদেশের। নেপালের বিপক্ষে বাংলাদেশের সমর্থকদের এর চেয়ে বেশি আর কি বা চাওয়ার থাকতে পারে? বাংলাদেশের হয়ে 5 নম্বর ম্যাচ খেলতে নেমে নিজের 4 নম্বর ইন্টারন্যাশনাল গোলটাও পেয়ে গেলেন হামজা। ম্যাচের যখন মিনিট 10 বাকি, নেপালিদের ট্যাকেলের শিকার হন হামজা। সেটা শঙ্কা জাগায় বাংলার বুকে, কারণ মিস্টার চৌধুরীকে আর যাই হোক ইনজুরিতে পড়তে দেয়া চলবে না, কারণ আসল লড়াইটা তো এখনো বাকি রয়ে গেছে। ভারতের বিপক্ষে নিজেদের তুনে থাকা সেরা তীরকে কোনোভাবেই দুর্বল হতে দেয়া চলবে না। তাই তো হামজাকে তুলে নেওয়া হয়, তার সাবস্টিটিউট করা হয় অভিষিক্ত কিউবা মিচেলকে। বাংলাদেশ হামজাকে পেয়েছে ঠিক, কিন্তু বদলাতে পারেনি নিজেদের নিয়তি। আর তাই তো সেই শেষ সময়ের গোল হজমের ধারাবাহিকতা থেকে এবারও পারেনি বের হতে। স্টপেজ টাইমের 3 মিনিটে কর্নার থেকে উড়ে আসা এক বল থেকে গোল করেন নেপালের অনন্ত তামাং। প্রায় জিতে যাওয়া এক ম্যাচেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ। হেড কোচ কাবরেরাও পেলেন না নেপালের বিপক্ষে নিজের প্রথম জয়টা। মিস্টার চৌধুরীর জোড়া গোলের আগেও অবশ্য বল দখলে ভালোভাবেই এগিয়েছিল বাংলাদেশ, কিন্তু নেপালিদের কাউন্টার অ্যাটাক ট্যাকটিক্স আর হামজাকে সুপার মার্কিং এর কারণে ঠিক সুবিধা করতে পারছিল না স্বাগতিকরা। গোল করতে মরিয়া হয়ে ওঠা বাংলাদেশ ম্যাচের 29 মিনিটে উল্টো একটা গোল হজম করে বসে। স্কোরশিটে নাম তোলেন নেপালের রোহিত চাঁদ। এই সময়টায় মিডফিল্ডে সমিত সোমের সাপোর্ট পাচ্ছিল না বাংলাদেশ। হামজা তাই অনেকটা ডিফেন্সে নেমে অ্যাটাক বিল্ড করতে মনোযোগ দিয়েছিলেন। ম্যাচের প্রথম 2টো কর্নারও আদায় করে নিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেখান থেকে পারেনি গোল আদায় করে নিতে। খালিদ জামিল, একাত্তর। বাংলাদেশ নেপাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান সজীব, ঢাকা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সজীব, ম্যাচ শেষে নিশ্চয়ই যে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স হয়, সেখানে ক্যাপ্টেন আসেন বা বাংলাদেশ দলের কোনো না কোনো ফুটবলার নিশ্চয়ই এসছেন। এই ড্র সম্পর্কে কি বললেন? ম্যাচটা তো বাংলাদেশের জেতার কথা, সেই ম্যাচটা শেষ মুহূর্তে ড্র হয়ে গেল, কি বললেন? ফাহিম রহমান, আপনি যেমনটা বলছিলেন যে ম্যাচটা বাংলাদেশ ড্র করেছে, আসলে বাংলাদেশ যদি এই ম্যাচটা ড্র করা মানে এক হিসেবে হার। আপনি যত যাই বলেন না কেন, কেননা বাংলাদেশের এই ম্যাচটা এই মুহূর্তে জেতা উচিত ছিল এবং আমরা কিন্তু জেতার পথেই ছিলাম। বিশেষ করে যদি বলি, হামজা চৌধুরী জোড়া গোলের পরে বাংলাদেশ জিততে পারেনি, ড্র করে মাঠ ছেড়েছে। এবং এই দল নিয়ে যেখানে হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদের মতো ফুটবলার রয়েছে, ম্যাচ শেষে আমার পেছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, একটু আগেই ফুটবলাররা এই দিকটা দিয়ে গিয়েছেন এবং বাফুফের প্রেসিডেন্ট তিনিও গিয়েছেন। ম্যাচ কি হলো না হলো সেটা বড় বিষয় নয়, সবার একটা প্রশ্ন ছিল যে হাভিয়ের কাবরেরাকে কবে সরানো হবে। কারণ বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল তিনি বলেছিলেন যে হাভিয়ের কাবরেরা সম্পর্কে খুব দ্রুত একটা সিদ্ধান্ত জানানো হবে, কিন্তু সেটা কিন্তু জানানো হয়নি এবং তিনি আসলে কোনো ধরনের মন্তব্যই করতে পারেননি তাবিদ আওয়াল। কারণ নেপালের বিপক্ষে যখন বাংলাদেশ ড্র করে এবং সেটা হামজা সমিতদের নিয়ে, তখন আসলে বুঝতে বাকি থাকে না যে কোচের যে পরিকল্পনা সেটা কতটুকু কাজে লেগেছে। ফুটবলাররা কিন্তু এরই মধ্যে চলে গিয়েছে। হামজা চৌধুরীর মন আসলে বেশ খারাপ দেখতে পেয়েছি আমরা। তিনি আমাদেরকে ম্যাচের আগে জানিয়েছিলেন যে আজকেও তিনি গোল করবেন। আপনি জানেন হামজা চৌধুরী যখনই বাংলাদেশের হয়ে খেলছে তখন থেকে কিন্তু ফুটবল উন্মাদনাটা বেড়েছে। কিন্তু সবার একটাই প্রশ্ন, কেন এখন পর্যন্ত হাভিয়ের কাবরেরা কোচ হিসেবে আছেন?
কেন তাকে সরানো হচ্ছে না, এবং চারপাশে যে নিরাপত্তা দেখতে পাচ্ছেন এটা বড় একটা কারণ ছিল হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরাকে খুব সুরক্ষিতভাবে এখান থেকে বের করে নেওয়া, ফুটবলারদের বের করে নেওয়া। কারণ একটু আগে কিন্তু এখানে ফুটবলের বিভিন্ন সমর্থক গোষ্ঠী তারা কিন্তু আন্দোলন করেছে এবং এই জায়গাটা বেশ একটা জটলা সৃষ্টি হয়েছে। আমরা বাংলাদেশের কাছ থেকে এখন জয় কামনা করি, কারণ ভারতের বিপক্ষে ম্যাচ, তার আগে এটা প্রস্তুতি ম্যাচ ছিল, কিন্তু প্রস্তুতি ম্যাচেও কেন বাংলাদেশ ড্র নিয়ে যাবে, এটাই হচ্ছে দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন। এবং আজকে কিন্তু হামজা চৌধুরীর যে গোল হয়েছে সেটাকে ক্রীড়া উপদেষ্টা এক কথায় বলেছেন গোল অফ দ্য ইয়ার বললেও কিন্তু ভুল হবে না। বাংলাদেশের কোনো ফুটবলার এই ধরনের গোল করতে পারেন সেটা কিন্তু আমাদের এর আগে কখনো দেখা হয়নি। হামজা চৌধুরী একটা বার্তা দিয়ে গেলেন যে এইটা বাংলাদেশের ভূমি হলো, এখানে এমন গোল করা যায়, এবং তিনি কিন্তু অন্যদেরকে আগ্রহটা বাড়িয়ে দিয়েছেন যে তার মতো করে ফুটবলটা খেলতে হবে এবং তার সাথে কিন্তু সখ্যতাটা গড়তে হবে। প্রথমার্ধের কথা যদি বলি, বাংলাদেশে কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলতে পারে না, কিন্তু যখন সমিত সোম সেকেন্ড হাফে খেললেন তখনই কিন্তু বাংলাদেশের চিত্রটা বদলে গেছে। আজকে কিউবা মিচেলেরও কিন্তু অভিষেকটা হয়ে গেছে। কিউবা মিচেলকে নিয়ে সমর্থকদের অনেক বেশি প্রত্যাশা ছিল, তিনি খুব বেশি গেম টাইম পাননি। তবে ওভারঅল যদি বলি, বাংলাদেশ সেকেন্ড হাফটা দুর্দান্ত খেলেছে। প্রথম যদি হাফটা বলি সেটা কিন্তু বাংলাদেশ ভালো খেলতে পারেনি। তবে ম্যাচের যে রেজাল্টটা হয়েছে সেটার চাইতে বড় প্রশ্ন হচ্ছে হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরাকে খুব দ্রুত এই জায়গা থেকে সরাতে হবে। সজীব, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী হাসান সজীব, তিনি ছিলেন ঢাকা স্টেডিয়াম এবং কভার করেছেন বাংলাদেশ এবং নেপালের মধ্যকার এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকায় পাকিস্তানের বিপক্ষে হার যেন অনেকটা স্বাভাবিকই ছিল, কিন্তু 8-2 গোলের ব্যবধান হয়তো কেউই আশা করেনি। বাংলাদেশের আফসোসই তাই এখানে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হকি খেলোয়াড়দের। হকিতে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ বলেই হয়তো অনেকেই আশায় ছিল, তবে সবাইকে হতাশ করে প্রথম ম্যাচে 8-2 গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। একই সাথে দলের অন্যতম সেরা খেলোয়াড় রোমান সরকারকে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের খেলোয়াড়ের হিট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন তিনি। প্রথম ম্যাচে বড় জয় পাওয়া পাকিস্তান অবশ্য বেশ সমীহ করছে বাংলাদেশকে, তবে ফিজিক্যালি এগিয়ে থাকায় দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে ওরা বেশ আত্মবিশ্বাসী। ডেফিনেটলি 8-2 এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাদের প্ল্যানটা ছিল অন্যরকম, আমরা প্ল্যান অনুযায়ী খেলতে পারিনি। আর পেনাল্টি কর্নারগুলোতে যদি আমরা যে দুটো পোস্টে লেগেছে ওই দুইটা যদি গোল হতো তাহলে হয়তো বা মার্জিনটা আরেকটু কমে আসতো। টেকনিক্যাল কিছু মিস্টেকের কারণে আমরা 3-4টা গোল কনসিভ করেছি। তো আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা এই ভুলগুলো শুধরানোর জন্য। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।